থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের সলভে আমরা যদি একটু দেখি, যে আজকে আমরা যে প্যাসেজটা সলভ করবো সেটা হচ্ছে চিলড্রেন লিটারেচার স্ট্যাটাস টুডে। এটা হচ্ছে আমাদের সেম বই। এই যে একটা বইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, রকমারিতে পাওয়া যাচ্ছে, নেক্সট লেভেল আইএলটিএস 100 রিয়েল রিডিং প্যাসেজেস। মানে কেমব্রিজ শেষ করার পরে যে বইটা আপনাদের সবার আগে সলভ করা হচ্ছে সেটা হচ্ছে এই বই। তো আমরা এই বইটা থেকে আজকে আমরা প্যাসেজ নম্বর 7টা আমরা সলভ করবো। তো আপনার প্রথম কাজটা দেখেন। প্রথম কাজটা হচ্ছে এই প্যাসেজের সময় একটা আইডিয়া নেওয়া। দেখেন, হু স্টাডিজ চিলড্রেন লিটারেচার, হোয়াট ইজ ইট দ্যাট দে স্টাডি। মানে কারা আসলে চিলড্রেন লিটারেচার গুলো নিয়ে গবেষণা করে, এবং হোয়াট ইজ ইট দ্যাট দে স্টাডি, এবং তারা এই বিষয়ে কি বলতেছে, রিসার্চ করছে। স্টাডি মানে কিন্তু এখানে পড়াশোনা করা নয়। স্টাডি মানে কিন্তু এখানে হচ্ছে আপনি এটা কি করছেন, রিসার্চ করছেন। তো এটা একটা রিসার্চ প্যাসেজ, এবং একটা জিনিস দেখে বোঝা যায় যে এটা কিন্তু আসলে একটা রিসার্চ বেসড প্যাসেজ, নট ডেসক্রিপটিভ। এটা ডিসকার্সিভ হতে পারে কিংবা আর্গুমেন্টেটিভ হতে পারে। একটু চোখ বুলালে যেটা আমাদের চোখে আসে, কানেক্টরস গুলো খুবই চমৎকার। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই দেখেন ফার্স্টলি, তারপরে হচ্ছে সেকেন্ডলি, বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা আছে। তা আমাদের প্রথম চাপ হচ্ছে থিম নিয়ে নেওয়া। থিম নিয়ে নিয়ে গেলে যদি থিমটা আপনি পরিষ্কার ভাবে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে না পড়েই আপনার পক্ষে 4টা থেকে 5টা উত্তর পারা পসিবল। তো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি আসলে আমাকে অ্যালাউ করবেন কিনা যে থিম নেওয়ার জন্য। অনেক কিছু তাড়াহুড়া করেন, তো তাড়াহুড়া করে তো লাভ নাই, আপনাকে থিম নিতে হবে। ওকে, দেখেন সুন্দর হয়ে বলছে এখানে, দ্য আনসার টু দিস কোশ্চেন্স, মানে এই কোশ্চেন্সের উত্তরটা হচ্ছে খুবই কমপ্লেক্স অ্যান্ড মেসি। মেসি মানে হচ্ছে আমাদের সেই ফুটবলার মেসি, সেই কথা বলছি না। তো মেসি মানে আপনি জানেন না, তাহলে আমার জানার দরকার নাই, কারণ এন্ড এর আগে আছে দেখেন কমপ্লেক্স। কমপ্লেক্স মানে জটিল, তাহলে মেসি মানে এরকম জটিল কোনো কিছু হবে। বিকজ অফ মেনি কনফাউন্ডিং ফ্যাক্টরস হুইচ এক্সিস্ট ইন দ্য ফিল্ড। এখন আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে কনফাউন্ডিং আবার কি, তাই না? তো এত কিছু দরকার নেই, দের আর মেনি ফ্যাক্টরস। অনেক ফ্যাক্টরস আছে, কাহিনী শেষ। কনফাউন্ডিং মানে কি এটা আমরা পরে দেখবো, তাই পরীক্ষা হলে তো এটা দেখার আর কোনো সুযোগ নেই। ফার্স্টলি, প্রথমত, আচ্ছা, চিলড্রেন লিটারেচার ইজ নট জেনারেলি রিটেন বাই ইটস ওন রিডার। খুব চমৎকার একটা কথা বলছে, বুঝছেন? দেখেন, আপনি আপনার লিটারেচার যেগুলো আমাদের বয়সের লিটারেচার কারা লেখে, আমাদের বয়সী লোক কিন্তু লিখতে পারে, কিন্তু কিন্তু চিলড্রেনদের লিটারেচার কিন্তু চিলড্রেন লেখে না। লেখে কিন্তু হচ্ছে আমরা লিখি, কাদের হয়ে, চিলড্রেনদের হয়ে লিখি। তাহলে কেন আসলে আহ চিলড্রেন লিটারেচার এই বিষয়টা কমপ্লেক্স? তার প্রথম কারণ হচ্ছে এটা তারা লেখে না, এটা লেখে অন্য আরেকজন। Furthermore, some of those who study children literature are less interested in literacy value than in kids of lesson it can teach. দেখেন, আবার এখানে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে কি, যারা হচ্ছে চিলড্রেনদেরকে নিয়ে লেখে, হ্যাঁ, তারা আবার লেস ইন্টারেস্টেড, লিটারেসি ভ্যালুতে খুবই লেস ইন্টারেস্টেড। যেমন আমি একটু সে ফর এক্সাম্পল আপনার কথা বলি, লিটারেসি ভ্যালু বলতে কি বুঝি, যেন একটা রাইটিং এর অনেক দিক আছে, সেই দিকগুলোর দিকে তারা কিন্তু অতটুকু নজর নাই, এবং কম নজর আর কি ওগুলোর প্রতি আর কি। তারপরে নেক্সট ওয়ান আসে, থার্ড কি বলে, আচ্ছা এখানে একটা কম্পারিজন দেখেন, হোয়াই শ অলমোস্ট অল লিটারেচার কারেন্টলি প্রমোটেড উইথ এ স্ট্রং কমার্শিয়াল ম্যাট্রিক্স আছে, চিলড্রেন লিটারেচার প্রায় টার্গেট করা হয় ফর মার্কেটিং ইনিশিয়েটিভ, স্পেশালি চিলড্রেন, কি বলে হচ্ছে হলো, আহ, কি টার্গেট করা হয় কি মার্কেটিং ইনিশিয়েটিভ হিসেবে। আবার পরেরটা যদি আমরা একটু পড়ি দেখি, এখানে কি নিয়ে আলোচনা করছে। টেক্সট ইন অ্যান ইভার ইনক্রিজিং রেঞ্জ অফ নিউ মিডিয়া, অনেক নতুন মিডিয়া কম্পিট করতেছে প্রিন্ট মিডিয়ার সাথে, কথা তো সত্য। এখন এই যে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, এবং একটা ডেফিনেশন তৈরি করছে স্কলারদের জন্য, নতুন ডেফিনেশন। ফাইনালি, ইন দ্য কনটেক্স অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউট ওয়ার দ্য ফর্মাল স্টাডি অফ এডুকেশন ইজ অফটেন লোকেটেড, এখানে 3টা করে ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। থ্রি ডিসিপ্লিনারি ফায়ার ওয়ার্ক, দ্য ফোকাস অফ স্কুলার স্টাডি অফ লিটারেচার।
তাহলে এইটা এই প্যারাগ্রাফের একটা লাইন দিয়ে পুরো প্যারাগ্রাফ। ওকে। তাহলে এটা বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে আমরা এই যতটুকু পড়লাম এটা বুঝে পড়লে সমস্যাটা কি, মানে সুবিধাটা কি, যারা আসলে প্রার্থীতে সময় পান না তারা আসলে এই কাজটা, এটা তো প্যাসেজ 3। দেখেন এখানে কি বললো, এই উত্তরটা খুবই কঠিন। তার পেছনে প্রথম কারণ হচ্ছে আহ এটা চিলড্রেনরা লেখে না, এটা অন্য আরেকজন লেখে। আচ্ছা, কিছু কিছু আবার যারা লেখে চিলড্রেনদের হয়ে তারা আবার লিটারেসি ভ্যালুর দিকে নজর তাদের কম। তারপর হচ্ছে সব ধরনের লিটারেচারে কারেন্টলি প্রমোট করতেছে একটা স্ট্রংলি কমার্শিয়াল ম্যাট্রিক্সে। চিলড্রেন লিটারেচার অফটেন টার্গেট করা হয় মার্কেটিং ইনিশিয়েটিভ। আর টেক্স ইন অ্যান ইভার ইনক্রিজিং রেজ অফ নতুন মিডিয়া আসতেছে যেগুলো চিলড্রেন লিটারেচারের সাথে কি করতেছে, কম্পিট করতেছে। আর একটা কথা হচ্ছে ফর্মাল স্টাডি অফ চিলড্রেন লিটারেচার যেখানে আসলে পাওয়া যায়, সেখানে অ্যাটলিস্ট 3টা ডিসিপ্লিনারি ফ্রেমওয়ার্ক কাজ করে। এই কারণে আসলে চিলড্রেনদের এই রিসার্চ করাটা খুবই কঠিন। দেন নেক্সট ওয়ান যদি আমরা যাই, হাউ ইজ দ্য ভ্যালিউ অফ, এগুলো কিভাবে সাস্টেন করবে, কমপ্লিট করবে, এই বিষয়ে এখানে আলোচনা আছে। এটা একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, এবং হোপফুলি এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে পাবো। আচ্ছা, লুইস মেক্স এ ফার্দার ভ্যালিড পয়েন্ট। আচ্ছা, কি ভ্যালিড পয়েন্ট শেয়ার করছে? এক্সপ্লোরিং চিলড্রেন পারসেপশন ইজ ইউজুয়ালি জাস্টিফাইড ফর এডুকেশনাল রিজন। আচ্ছা, উনি বলতেছে কি, চিলড্রেনদের যে পারসেপশনটা আছে এটা সাধারণত জাস্টিফাই, এটা ঠিক আছে ফর এডুকেশনাল কারণে। ওকে। ইয়ং পিপলস, আচ্ছা এটা আমরা যদি একটু আবার ইয়েলো কালার করি, young people accounts of what and how they read also enable a more sophisticated description of many of the complex processes involved in reading. ইয়াং পিপলদের অ্যাকাউন্ট বর্ণনা গুলো কিভাবে তারা পড়ে, এটা অলসো ইনাবল, এটা আরো সফিস্টিকেটেড বিষয় আর কি, ডেসক্রিপশন দরকার। আচ্ছা, তারপরে হচ্ছে আবার বলতেছে কি, চিলড্রেন্স ইনসাইটস আর ইভেন মোর ইম্পর্টেন্ট। চিলড্রেনদের যে ইনসাইটটা বেশি গুরুত্বপূর্ণ যখন আসলে এটার গুরুত্বটা আমরা বোঝাতে চাই। এই তো। তাহলে এইটা মোটামুটি একটা কমপ্লেক্স ইস্যুস। এখন আপনি এটার পিছনে কত সেকেন্ড কত মিনিট স্পেন্ড করবেন, এটা রিসার্চ প্যাসেজে আমরা যেটা বলি, এটা হচ্ছে আপনি আসলে একটা রিসার্চ প্যাসেজ বোঝার জন্য এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বুঝলে উত্তর খুব সহজে পাওয়া যায়। তাহলে এইটা, যদি আপনি থিমটা বুঝতে চান তাহলে আপনি 4 মিনিট স্পেন্ড করবেন। এটাই পলিন কালেন, আমাকে চ্যালেঞ্জ করে লাভ নাই। পলিন কালেন এই জিনিসটা বলেছেন, তার হচ্ছে রিসেন্ট যে রিসার্চ গুলোতে উনি এই কথাই বলেছেন, যে আপনি বোঝার জন্য এই পুরো থিমটা প্রভু বোঝার জন্য 4টা মিনিট সময় স্পেন্ড করেন। করলে লাভ কি হবে? করলে লাভ হবে হচ্ছে হলো, সে ফর এক্সাম্পল আহ এই যে একটা কোশ্চেন্স, এই অনেকগুলো কোশ্চেন্সের উত্তর আপনি বলে দিতে পারবেন, একদম মুহূর্তের মধ্যে বলে দিতে পারবেন, লোকেশন বলে দিতে পারবেন, অনেক কিছু বলে দিতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, এই যে 39-এর উত্তর, চিলড্রেন ইনসাইটস আর, এই যে মোর ইম্পর্টেন্ট, তাই না? এটা চিলড্রেন ইনসাইট, এটা কোথায় আছে ভাই? এটা এই যে এখানে আছে, 38 নম্বর, 38 নম্বর এখানে। তারপরে দেখেন, ইয়ং পিপল অ্যাকাউন্টস অফ হাউ দে রিড, এটা ভাই কোথায় আছে? তাহলে এটা ভাই এই যে এখানে আছে, 35। তার মানে মাঝখানে অন্যগুলোর উত্তর। লোকেশনের সারা জীবনের সমাধান শেষ, মানে প্রবলেমের সমাধান শেষ। আবার দেখেন ভাই, এই যে ধরেন হচ্ছে এখানে বলতেছে চিলড্রেন টেন টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন প্রিন্ট লিটারেচার ইলেকট্রনিক মিডিয়া, এটা কই আছে ভাই? কেন এই যে এখানে আছে, নতুন মিডিয়ার কথা কই জানি শুরু হলো, এই যে এখানে ভাই, এটা তার 30 নম্বর এখানে ভাই, ঘটনা শেষ। আর এগুলো তো ইজিলি পাওয়া যায়, 5 প্যারা কোনটা, 4 প্যারা কোনটা, এবং কোনো কোনোটার উত্তরও পাওয়া পসিবল। হ্যাঁ, দেখেন এখানে কি,
যেমন হচ্ছে দুই একটা মানে উত্তরও পাওয়া পসিবল যদি আপনি পুরো থিমটা বোঝেন। আমরা তো শেষ শেষ পর্যন্ত থিমটা বারবার পড়িনি, শেষ পর্যন্ত থিমটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যেত একদম। যেমন হচ্ছে, যেমন এইটা, চিলড্রেনদের ইনসাইটস খুবই গুরুত্বপূর্ণ। যখন হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করি, সিগনিফিকেন্স অফ প্রিন্ট লিটারেচার অ্যাজ ওয়ান অ্যাসপেক্ট অফ লিটারেচার কালচার, এর মধ্যে লাইনটা বুঝিই নেই। লাইনটা কি দেখেন, হোয়েন থেকে আগে পড়তে হয়। যখন আমরা বুঝতে চাই প্রিন্ট লিটারেচারের প্রয়োজনীয়তা, মানে সিগনিফিকেন্স মানে গুরুত্বটা, অ্যাজ ওয়ান অ্যাসপেক্ট অফ লিটারেচার কালচার, ওয়ান অ্যাসপেক্ট মানে একটা অ্যাসপেক্ট, তার মানে আরো অনেক অ্যাসপেক্ট আছে লিটারেচার কালচারের। ওকে, তখন চিলড্রেনদের ইনসাইটটা নেওয়াটাও আরো অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। এটা আমার ভাষায়, আমার চাইতে আরো সহজ ভাবে আহ কি বলে চ্যাট জিপিটি হয়তো বলতে পারবে। তো দেখেন এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু এখনই করে ফেলতে পারবেন। চিলড্রেন ইনসাইটস আর ইম্পর্টেন্ট ইন, কখন ইম্পর্টেন্ট, ওয়েন লিটারেচার এক্সিস্ট ইন এ ভ্যারাইটি অফ ফর্ম টুডে, মেবি হতে পারে। তারপরে ভার্বালাইজ দ্য ওয়ার্ড ইন দেয়ার হেডস, এটা তো হতে পারে না, নাই। Discovering the reading technique used by others. No. The style of written stories changing. No. The lack of some specific abilities. Maybe হতে পারে। Is true. A deeper knowledge of the intricacies of reading. No. Children teaching adults to play computer games. No. Nothing about this one. Creating a variety of images in their mind. No. তাহলে আমাদের দেখেন এই দুটোর মধ্যে একটা উত্তর হতে পারে, আমরা পরে আসবো এখন উত্তরটা। চিলড্রেন ইনসাইট আর ইম্পর্টেন্ট ইন, কখন গুরুত্বপূর্ণ, ওয়েন, এটা হচ্ছে প্রশ্ন। কখন ইম্পর্টেন্ট, দেখেন এখানে কি বলছে, হোয়েন ইট কামস টু, যখন আমরা প্রিন্টেড লিটারেচারের গুরুত্বটা বুঝতে চাই, অ্যাজ ওয়ান অ্যাসপেক্ট অফ লিটারেসি কালচার, মানে এটা কি হিসাবে, লিটারেসি কালচারের একটা অ্যাসপেক্ট হিসাবে। তাহলে এটার বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, সাহিত্যিক সংস্কৃতির একটি দিক হিসাবে, মানে আহ লিটারেচার কালচারের একটা দিক হিসাবে প্রিন্ট যে আমাদের লিটারেচার আছে তার গুরুত্ব বোঝার ক্ষেত্রে শিশুদের অন্তর্দৃষ্টি আরো বেশি প্রয়োজন। তাই শিশুদের আসলে ইনসাইটটা কখন বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রিন্ট লিটারেচারের একটা দিক হিসাবে। তার মানে আমাদের আসলে অ্যাকসেপ্ট করার প্রয়োজন আছে না, সেটা হচ্ছে কি এটার আসলে আরো অনেক দিক আছে। এটাকে বলা হয় হচ্ছে হলো রিভার্স প্যারাফ্রেজিং। তাহলে চিলড্রেন ইনসাইটস আর ইম্পর্টেন্ট ইন দ্য ল্যাক অফ সাম স্পেসিফিক অ্যাবিলিটিস, নাকি অ্যাকসেপ্টিং দ্যাট লিটারেচার এক্সিস্ট ইন এ ভ্যারাইটি অফ ফর্ম টুডে। তার মানে আমাদের কিন্তু রিভার্স প্যারাফ্রেজিং, এখানে একটা দিক হিসেবে বলছে, এখানে বলছে কি তার মানে হচ্ছে কি এটার আরো অনেক দিক আছে। এটাকে রিভার্স প্যারাফ্রেজিং বলে। এবং রিভার্স প্যারাফ্রেজিং একটা স্কিল, এটা অফটেন প্রায় আপনার এই স্কিলটা টেস্ট হয় লিস্ট অফ এন্ডিংস মানে লিস্ট সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রে। এবং তাই আমি আমার কোর্সে সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রে এটা পড়াই। সেটা হচ্ছে হোয়াট ইজ রিভার্স প্যারাফ্রেজিং। তো অ্যাকসেপ্টিং দ্যাট লিটারেচার এক্সিস্ট ইন এ ভ্যারাইটি অফ ফর্ম টুডে, লিটারেচার অনেকগুলো ফর্মে এটা রয়েছে, কাজে 38-এর উত্তর এ। দেখছেন, এটা হলো ভালো করে থিম বুঝার একটা হচ্ছে হলো টেকনিক। থিম বুঝলে আপনার যে সমস্ত রিসার্চ পেপার থিম যারা একটু পড়ে বুঝেন, তারা প্রথমে থিম বুঝবেন ভাই, আপনার একটা দুটা তিনটা উত্তর এমনি হয়ে যাবে। বুঝছেন? লেটস সি, আমরা একটু 35 করে আসি, 35 এর লোকেশন পেয়ে গেছি। আচ্ছা, লিড টু, লিড টু বলতে কি বোঝায়? আমি যদি বলি মসকিটো বাইটস লিডস টু, মসকিটো বাইটস লিডস টু ম্যালেরিয়া, মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। লিড টু মানে হচ্ছে ইফেক্ট খুঁজতে হবে আমাকে, এটার ফলে কি হয়। তাহলে আমরা ওইখানে গিয়ে আসলে ইফেক্টটা খুঁজবো, তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা হবে। যেমন ধরেন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আপনি বুঝেন নাই। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আমি একটা একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে হলো ইয়ং চিল পিপলস, তারা কিভাবে এই সেন্টেন্সটাকে ভাঙতে হবে। এটা এনাবল আছে না, এটা তো আসলে ভার্ব। তারপরে এটা হইতেছে আপনার
অবজেক্ট, তাই তো? তাহলে ইনাবলটাকে আমি আলাদা করি। ইনাবল মানে সক্ষম করে, সক্ষম হওয়া। কি সক্ষম করে? ইয়াং পিপলস অ্যাকাউন্টস অফ হোয়াট, তাহলে অ্যাকাউন্টসটা রাখেন, অ্যাকাউন্ট মানে বর্ণনা, মানে ইয়ং পিপলদের বর্ণনা, তারা কিভাবে পড়ে এবং তারা হচ্ছে কি পড়ে, এই বিষয়টা ইনাবল করতেছে। কি ইনাবল করতেছে দেখেন, এ মোর সফিস্টিকেটেড ডেসক্রিপশন। আচ্ছা, সফিস্টিকেটেড ওয়ার্ডের অর্থ আপনি জানেন না, দরকার নেই, যে ডেসক্রিপশন পড়েন। একটা ডেসক্রিপশন দরকার আমাদের, কিসের? ম্যানি অফ দ্য কমপ্লেক্স প্রসেস ইনভলভ ইন রিডিং। রিডিং এর মধ্যে আসলে অনেক বেশি কমপ্লেক্স প্রসেস রয়েছে। এইটা হলো, বিষয়টা হলো এরকম। তাহলে ইয়াং পিপুলরা, গবেষকরা, এখানে কিন্তু একটা জিনিস নাই, যে জিনিসটা আসলে আমরা যারা একটু পড়ে যারা বোঝেন তারাই অবশ্যই জিনিসটা একটু গেস করতে পারেন। বিষয়টা হচ্ছে রিসার্চারদের জন্য আমি একটা এক্সাম্পল বলি। যেমন আপনারা হচ্ছে হলো একাডেমিক বই একটা জিনিস পড়ে, আবার এখন কিন্তু পড়ার স্টেজটা চেঞ্জ হয়েছে। যখন এখন আপনি ফেসবুকে পড়েন, এখন আপনি ইউটিউবে পড়েন, তো এই যে দুইটা প্রসেস আলাদা। একটা হচ্ছে হলো আপনি হচ্ছে বই পড়তেছেন, আর একটা হচ্ছে আপনি হলো এই ফেসবুকে পড়তেছেন এবং হচ্ছে যে ইউটিউবে পড়তেছেন। এই যে, তার মানে ইয়াং পিপুলরা কি বর্ণনা করে বা কি তারা পড়ে, কিভাবে তারা পড়ে, কিভাবে পড়ে মানে ডিফারেন্টলি তারা পড়ে, এই জিনিসটা আমার রিসার্চারদেরকে জন্য আরো একটা জিনিস খুলে দিয়েছে। কি খুলে দিছে? যে রিডিং এর মধ্যে আসলে আরো অনেক বেশি কমপ্লেক্স প্রসেস আছে। রিডিং মানেই শুধু যে পাঠ্য বই পড়া তা না, রিডিং এর মধ্যে আরো অনেক কিছু পড়ার বিষয়গুলো জড়িত। এটাই হইতেছে হচ্ছে এই লাইনটার অর্থ। ঠিক আছে? তো এখান থেকে যে উত্তরটা আমাদের আসে, দেখেন এখানে প্রথমটা তো অবশ্যই না। আচ্ছা, এখানে আমাদের যেটা দেখেন, এখানে যে এফ নম্বর উত্তরটা দেখেন, কি বলে? এ ডিপার নলেজ অফ দ্য ইন্ট্রিক্যাসিস অফ রিডিং। যারা হচ্ছে এটা সলভ করতে পারেন নাই, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনারা একটু একটা ভোকাবুলারি শিখে রাখেন। এই ভোকাবুলারিটা আপনার কেমব্রিজ থেকে শেখার কথা ছিল। এটা হচ্ছে ইন্ট্রিক্যাসি। এই ইন্ট্রিক্যাসি ওয়ার্ড, এই যে ইন্ট্রিক্যাসি, ইন্ট্রিক্যাসি মানে হচ্ছে কমপ্লেক্স। ইন্ট্রিক্যাসি, এটার মনে, এটা মনে রাখেন এটা। হ্যাঁ, তো এটার উত্তর এফ। আবার আমি আপনাদেরকে অনেক সময় একটা রেফারেন্স দিয়ে দিই, ক্লাসের মাঝে মধ্যে পড়াই। এটা হচ্ছে দেখেন, এটা কেন আমি শিখবো বা এটা আপনি মিস আউট করে আসছেন, কেমব্রিজের বইগুলোতে এটার একটা এক্সাম্পল আছে, ইন্ট্রিক্যাসি এবং কমপ্লেক্স। একটা এক্সাম্পল দেখে আসি, চলেন। আমি না কেমব্রিজ 11 ওপেন করছি। 11-এ 31 না 32 উত্তর দেখেন, প্রিসাইজ ডিগ্রি অফ কমপ্লেক্সিটি, বি, কমপ্লেক্সিটি। এটা প্যাসেজের মধ্যে গিয়ে আমি আপনাদের দেখাই, এই একই জিনিস, এই দেখেন, ইন্ট্রিক্যাসি হয়ে গেছে। তার মানে এটা একটা কমন, যে কমপ্লেক্স এবং ইন্ট্রিক্যাসি। তাহলে আপনাদের এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এই জন্য কেমব্রিজ অ্যানালাইসিস করে পড়তে হয়, এটা বাংলাদেশে কেউ পারে না। ফাইন, তাহলে এটার উত্তর আমরা এফ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কোনো হিসাব নিকেশ ছাড়া দেখেন আমরা ম্যাচিং সেন্টার সেটিং করা শুরু করছি, কারণ ওগুলো পাইছিলাম আগে। অনেকের লোকেশন নিয়ে অনেক সমস্যা হয় ম্যাচিং সেন্টার সেন্ডিং এ। ভাই, এই যে আমার মতে ফার্স্ট লাইন গুলো বুঝে পড়েন, কাজ হবে না। আমি যে ফার্স্ট লাইন গুলো বুঝে পড়তাম, তাহলে আমার 35 আর 38 করতে একটু সময় লাগতো না। আচ্ছা, এবার আসি আমরা একটু 36। দ্য রিস্ক অফ সলিপসিজম ইজ রিডিউসড বাই, আই ডোন্ট নো এটা উচ্চারণটা কেমন হবে। তো এটা আহ কিছু একটা রিস্ক, এটা রিডিউস হবে কিভাবে? তার মানে কি দ্বারা রিডিউস হবে? তাহলে আপনার কজ খুঁজতে হবে, কারণ কি দ্বারা এই বিষয়টা কি হবে, রিডিউস হবে। তাহলে এইটা, এই ধরনের কোশ্চেন ম্যাচিং সেন্টেন্স এমনি কখনো সিকোয়েন্স ব্রেক করে না। তাহলে এই 35 38 এর মাঝখানেই থাকবে 36 37। চলেন আমরা করে আসবো। এই যে দেখেন, এই যে কিওয়ার্ড আছে, বুঝছেন? এই যে, দিস ইজ অ্যাকচুয়ালি আপনার অ্যান্সার হলো এইখানে। ইয়েস। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে এইখানে যে দুটো লাইন, এই দুটো লাইন আমাদের ভেঙে পড়লেই হয়ে যাবে। এটা ভার্ব হচ্ছে ইজ,
ওকে, দিস ইজ ফর এভরিওয়ান, এটা সবার জন্য। হাউ আই রিড, সো দিস ইজ হোয়াট রিডিং ইজ ফর এভরিওয়ান। দিস ইজ বলতে কি বুঝাইছে, যে আই রিড, আমি এটা পড়ি, সো দিস ইজ হোয়াট দিস ইজ ফর এভরি, এটা সবার জন্য, কি আপনি পড়তেছেন। তো এই লাইনটা যদি অর্থ আপনি ক্লিয়ার আপ করতে চান, তাহলে খুব ভালো ক্লিয়ার আপ হয় না। নেক্সট লাইন, আস্কিং আদার রিডার্স হাউ দে রিড রিডিউস দ্যাট টেক্সট, এটা তো আমার দরকার। আমরা যদি অন্য রিডারদেরকে আসলে জিজ্ঞেস করি তারা কিভাবে পড়ে, এর ফলে এইটা কি হবে, এই রিস্কটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, এটাকেই আসলে উত্তরটা এখান থেকে আসছে। তারপরে আমরা শিখবো, দেখেন সলিপসিজম কি। তো আমাদের প্রশ্ন হচ্ছে দ্য রিস্ক অফ সলিপসিজম ইজ রিডিউস বাই, এটা কমে যাবে, কিভাবে কমে যাবে, অন্যদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে। ঠিক আছে, এটাই হইতেছে আপনার মূল আলোচনা। এই যে আপনার আটের এই সি নম্বর, ডিসকভারিং দ্য রিডিং টেকনিক ইউজড বাই আদার্স, মানে অন্যরা কোন ধরনের রিডিং টেকনিক ব্যবহার করে, এটা কিন্তু সহজ কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, 38 আমি আজকে মার্ক ডাউন করে রাখবো আপনাদেরকে কোনটা কোনটা সহজ। এটা একটা বিশেষ কালার দিয়ে মার্ক ডাউন করে রাখা দরকার, যে কোন কোন প্রসেসটা সহজ ছিল। সি নম্বর, 37 নম্বর কি এর মাঝখানে থাকবে, এর উপরে যাওয়ার আর সুযোগ নাই। ও, তার আগে আমি আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছিলাম সলিপসিজম। সলিপসিজম হচ্ছে ধরেন হচ্ছে হলো, যেটা আমরা বুঝি, এটা এখানে একটা দিয়ে দিছে অবশ্য ফর এক্সাম্পল দিয়ে, এটা বুঝলেই তো আমাদের পরেরটা আসলে উত্তর হয়ে যাবে। তো যেমন হচ্ছে পরেরটা কিওয়ার্ড দেখেন, স্ট্রং ভিজুয়ালাইজার্স জাজ বুক অন দ্য বেসিস দ্যাট দে আর কি, দে আর হোয়াট। তাহলে ফর এক্সাম্পল থেকে আমরা যদি এটা পড়ি, দেখেন যদি ইফ দিয়ে যখন সেন্টেন্স থাকে তখন সেন্টেন্সটা দুইটা সেন্টেন্স, হ্যাঁ, দুইটা সেন্টেন্স। আবার এখানে আবার দেখেন এন্ড আছে, এন্ড আরো একটা সেন্টেন্স। মাই গড। এবার আদার রিডার্স দেন কানেক্ট করছে হাউ এভার দিয়ে। হুম। আবার সাম রিডার্স কি করে, সেটা আবার কি করছে, কানেক্ট করছে। তাহলে আমরা পড়ি, ইফ আই এম স্ট্রং ভিজুয়ালাইজার্স অ্যাজ আই রিড, আমি যদি ভিজুয়ালাইজার হই, স্ট্রং ভিজুয়ালাইজার, যেমন হচ্ছে কোনো কিছু দেখেই আপনি আসলে বলে দিতে পারেন বা ছবি আঁকতে পারেন, ভিজুয়ালাইজার হই। ভিজুয়ালাইজেশন ইজ এ কি কম্পোনেন্ট অফ সাকসেসফুল রিডিং, সত্য। আপনি পড়তেছেন আর আপনি ভিজুয়ালাইজ করতেছেন, ও এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। তাহলে এই যে এটাকে একটা সাকসেসফুল রিডিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। এন্ড আই মে জাজ বুক বাই দেয়ার ক্যাপাসিটি, আচ্ছা আমি একটা বইকে জাজ করব কিভাবে, টু ইভোক এ ভিভিড ভিজুয়াল রেসপন্সের মাধ্যমে। যেমন হচ্ছে মানে একটা বই পড়লাম, আমি খুব সুন্দর ইয়ে করতে পারতেছি, রিলেট করতে পারতেছি, ভিজুয়ালাইজ করতে পারছি, তার মানে বইটা ভালো। আর যদি বইটা না ভিজুয়ালাইজ করতে পারছি না, তাহলে বইটা কিন্তু ওরকম ভালো না। এটাকে বলা হচ্ছে ভিজুয়াল রেসপন্স। এই কথাটাই এটাকেই বলে সলিপসিজম, মানে নিজের অস্তিত্বটাকে বোঝা আর কি। ঠিক আছে। আদার রিডার্স হাউ এভার may help you to realize that not everyone reads the mental picture, আচ্ছা সবকিছু যদি তুমি পড়ো, তারা আসলে ভিজুয়াল পিকচার নেই, হাউ এভার মানে তো উল্টা কথা বলবো। এইটাই আসলে 37 এর বিষয়টা হলো এরকম আর কি। ওকে, তাহলে আমরা ব্যাপারটা কি হতে পারে দেখেন। নাম্বার বি, ভার্বালাইজ দ্য ওয়ার্ড ইন দেয়ার হেড, মানে ওয়ার্ডটাকে ভার্বালাইজিং করা। আচ্ছা, আবার আরো অনেক উত্তর থাকতে পারে, আপনারা একটু খুঁজবেন। দেখেন আমি একটু বুঝাই দিছি কিন্তু, যে কোনটা আসলে ভার্বালাইজ, কোন কোন জিনিসটা আপনার দরকার। দেখেন এই যে ক্রিয়েটিং এ ভ্যারাইটি অফ ইমেজ ইন দেয়ার মাইন্ড, মানে আপনার হচ্ছে ভিজুয়ালাইজ যখন বই করবেন, কোনো জাজ করবেন কোনো বইকে, তখন ভ্যারাইটি অফ ইমেজ মাথার মধ্যে তৈরি করে আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথের বই পড়লে স্যার এরকম হয়। এনিওয়ে, তাহলে এইচ, তো এটার উত্তর হচ্ছে এইচ। সি, এটাই সলিপসিজম, নিজের একটা জগৎ তৈরি করে। এবার আমরা আসি 39, 39টা লাস্টে থাকবে। আচ্ছা, হোয়েন অ্যাডাল্টস রিড এ বুক মোর ইজিলি দেন দে প্লে এ ডিজিটাল গেম, যখন একজন অ্যাডাল্ট একটা বই পড়ে খুব সহজভাবে, দেন দে প্লে মানে ডিজিটাল গেমের চাইতেও যদি সহজভাবে একটা বই পড়ে,
ইট সিম্পলি সাজেস্ট, তাহলে এটা কি সাজেস্ট করে? হোয়াট? এটা প্রসেস মার্ক করে নিতে হবে। হোয়াট ইট সিম্পলি সাজেস্ট, এটা কি সাজেস্ট করে? চলুন দেখছি, আমরা নিশ্চিতভাবে এটার উত্তরটা 38 এর নিচে থাকবে। ইয়েস, এই যে পরের লাইন। কি? এই যে পরের লাইনের উত্তর আপনার। ঠিক আছে, তো এখন আমাদের না কি খুঁজতে হবে? আমাদের হচ্ছে হলো আহ এটার হলো একটা সাজেশন খুঁজতে হবে। তাহলে সাজেশন হতে পারে দিস ওয়ান। এই যে উড আছে, মডেল ভার্বের সাজেশন থাকে। আবার আপনার এইখানেও একটা উড আছে। তো এই লাইনটা সাজেশন হতে পারে আর কি। হ্যাঁ, তো সি কোনটা উত্তর হয় আমাদের? দেখেন, এই লাইনের উত্তর নিয়ে আমরা বুঝে গেছি। পরের লাইনটা, এই হাম্বল অ্যাপ্রোচ উড ইনক্লুড আস্কিং ওয়াই দ্য গেম অ্যাপিলস টু দ্য প্লেয়ার। এটা হাম্বল অ্যাপ্রোচ হতে পারে, এটা খোঁজা যে কিভাবে বইটা কেন প্লেয়ারদেরকে অ্যাপিল করে। অনেক অ্যাডাল্ট উইল প্রবাবলি নেভার ডেভেলপ দ্য অটোমেটিক স্কিল টু প্রসেস এ গেম অ্যাজ রিডলি অ্যাজ দে ক্যান রিড এ বুক। যত সহজে তারা বই পড়তে পারে, অত সহজে কিন্তু তারা আসলে ওই গেম খেলার প্রসেসটা অ্যাপ্লাই করতে পারে না। দিস ডাজ নট ইন্ডিকেট দ্যাট এ বুক ইজ বেটার, এর মাধ্যমে এটা না যে বইটা ভালো, বাট দ্যাট এ পার্টিকুলার সেট আপ স্কিল ইজ অ্যাবসেন্ট, তার মানে আপনার মধ্যে স্কিল নাই। আপনি যে গেমটাকে বেশি পছন্দ করতেছেন না, আপনি বইটাকে বেশি পছন্দ করছেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। এর পিছনে আরো একটা কারণ হইতে হলো আপনার আসলে স্কিল নাই, ওই গেমটা চালানোর মতো স্কিল নাই। এখানে অ্যাডাল্ট রিজাল্টটা বই সরা বই সরা বইয়ের গেমের মধ্যে কিছু নেই। তার মানে দিস ওয়ান উত্তর হচ্ছে এ, দ্য ল্যাক অফ সাম স্পেসিফিক অ্যাবিলিটিস। এটা ই উত্তর। সি, আমরা আসলে ম্যাচিং সেটে সেন্ডিং সলভ করে ফেললাম। এখন আমরা অনেকক্ষণ ধরে সলভ করেছি। এখন আমি এই কয়টার মধ্যে 1 2 3 4 5, পাঁচটার মধ্যে যদি পাঁচটা রাইট করেন না, এখানে সবগুলো ইয়েস দিলে 5 2 7, এখানে সবগুলা যদি ডি দেন, 7 আর 8, 8 এটা লাস্টের, এটা সব করলে 9টা, 9টা উত্তর রাইট হবে যদি এটা ঠিক করে করতে পারেন। বুঝছেন? এটা কঠিন প্যাসেজ থেকে। তাহলে আমরা আস্তে আস্তে আগাই। আমরা চলেন হচ্ছে সবগুলা ইয়েস দিয়ে আগাই। টাইম শেষ, সবগুলা ইয়েস, টাইম শেষ। তাহলে আমরা এবার যেহেতু 30 নম্বরের লোকেশনটা পেয়ে গেছি, কাজে আবার অন্যগুলো আর খুব বেশি চ্যালেঞ্জ হবে না। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেনটা, ইয়েস নো নট গিভেন এর, দেখেন এই কোশ্চেনটা আপনি কখনোই খুঁজে পেতেন না যদি না আপনি ফার্স্ট লাইনগুলো পড়তেন। এই কারণেই ফার্স্ট লাইনগুলো পড়াটা খুব গুরুত্বপূর্ণ বেসিকলি এই টাইপের প্যাসেজের জন্য। চিলড্রেন টেন টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন। ডিস্টিংশন মানে হচ্ছে পার্থক্য করা। টেন টু মানে তাদের একটা প্রবণতা দেখায়, তার মানে চিলড্রেনরা করে, টেন টু বাদ দিয়েই পড়েন। চিলড্রেনরা করে একটা পার্থক্য করে কার কার মধ্যে? প্রিন্ট লিটারেচারের মধ্যে, প্রিন্ট মানে হচ্ছে যেটা বই, আর ইলেকট্রনিক মিডিয়া মানে হচ্ছে ফেসবুক। এর মধ্যে তারা একটা ক্লিয়ার একটা পার্থক্য করে, আসলে তো করে তো। এটা একটা ওপিনিয়ন, এবং ওপিনিয়নটা অবশ্যই একটা ডিফারেন্স নিয়ে আলোচনা করতেছে। তো আমরা যে প্যারা শুরুতে পাইছিলাম সেই প্যারাতে যাবো আর কি। যে এই যে এই প্যারাতে আমরা পাইছিলাম কথাটা, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া এবং, তো এটা রাইটারের ওপিনিয়ন না। প্রথম গিয়ে যেটা কাজ করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে রাইটারের ওপিনিয়ন কোনটা সেটা খুঁজে বের করতে হবে। দেখেন, এই যেখানে কোশ্চেন্স করা, এটা রাইটারের ওপিনিয়ন না, এটা রাইটারের ওপিনিয়ন না। তাহলে এখানেও কোশ্চেন্স করা, এটাও রাইটারের ওপিনিয়ন না। তাহলে এই যে কথাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনারা বোঝেনই না অনেকে, যে এই কথাগুলো পড়াই যাবে না স্যার। কেন পড়া যাবে না? কারণ এগুলো রাইটারের ওপিনিয়ন না। ইয়েস তো নট গিভেন, রাইটারের অলওয়েজ ওপিনিয়নটা বের করতে বলে। এবার এই লাইনটা হচ্ছে রাইটারের মেবি, এটা একটা ওপিনিয়ন। হ্যাঁ, তাহলে আপনার উত্তরটা হয় এই লাইনে আছে, থাকতে থাকবে, না থাকতে না। ওকে, তাহলে পড়ি আমরা। দ্য ইন্টারনেট প্রোভাইডস ওয়ান ফর্ম থ্রু হুইচ চিলড্রেন নাও কমিউনিকেট ইচ আদার। ইন্টারনেটের মাধ্যমে একটা ফোরাম দিছে। হ্যাঁ, ইন্টারনেট ফোরাম মানে বোঝেন তো, সবাই একসাথে আলোচনা করতে পারে, একটা ফোরাম, যার মাধ্যমে চিলড্রেনরা নতুন কমিউনিকেট করতে পারে একজন আরেকজনের সাথে। তো এইটার সাথে এই কথাটা তো একদমই মিলে না। তাহলে রাইটার এই বিষয়ে কোনো ওপিনিয়ন দেয়নি, একদম মুহূর্তের মধ্যে নট গিভেন দিয়ে দিবে। আপনারা হলে কি করতেন জানেন? এখন এখানে পড়তেন, পড়ে পড়ে সময়টা নষ্ট করতেন। কিন্তু আমি ক্লাসের মধ্যে শিখাই,
আগে ওপিনিয়ন আইডেন্টিফাই করতে হবে, তারপর ডিসিশন নেবেন পড়বেন কি পড়বেন না। নেক্সট ওয়ানটা আমি অবশ্যই করব। আমার আগের যে নলেজ আছে সেখান থেকে আমি ক্লিয়ারলি বলে দিতে পারি যে হচ্ছে এইটা একটা হচ্ছে, দেখেন অ্যাটলিস্ট তিনটা ডিসিপ্লিনারি পড়ে তারা, তিনটা পড়ে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা, তিনটা পড়ে। আর এখানে বলছে কি, ইজ রেস্ট্রিক্টেড টু ওয়ান সাবজেক্ট এরিয়া, মানে একটাতে পড়ে। তো এটা ক্লিয়ারলি এটাকে আমি বলতে পারি যেটা একদম চোখ বন্ধ করে এটা নো। এটা আবার আগের নলেজ থেকে আমি পড়তে পারবো, মানে প্রথম লাইনগুলো পড়ছিলাম। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে যাই, এক্সপ্লোরিং চিলড্রেন পারসেপশন অফ রিডিং। আচ্ছা, এখানে আমাদের ভার্ব দেখতে হবে, ভার্ব। ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে হলো অ্যাসিস্ট, উইল অ্যাসিস্ট। উইল অ্যাসিস্টটাকে আমরা বলি সাহায্য করা। তাহলে চিলড্রেনদের পারসেপশনটা রিডিং এর ব্যাপারে এক্সপ্লোর করাটা সাহায্য করবে, তাদেরকে সাহায্য করবে, প্যারেন্টসদেরকে সাহায্য করবে টু চুজ সুইটেবল বুক ফর চিলড্রেন। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যারা ছেলে মেয়েরা যারা আছে তাদের যে পারসেপশন বইয়ের ব্যাপারে, পড়ার ব্যাপারে, রিডিং এর ব্যাপারে, এটা যদি আমরা বুঝি, এক্সপ্লোর করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা যেমন প্যারেন্টস, আমরা আমাদেরকে সাহায্য করবে আহ চিলড্রেনের জন্য একটা সুইটেবল বুক খোঁজার। যেমন ধরেন হচ্ছে চিলড্রেনদের পারসেপশন হচ্ছে তারা খুব কমিক্স পছন্দ করে, তাহলে আমরা তাদের জন্য কমিক্সের বই কিনি, এরকম বিষয়টা। তো এখানে প্যারেন্টস এগুলো কিওয়ার্ড হতে পারে। প্যারেন্টস, আপনার এই যে টিচার এন্ড প্যারেন্টস, হ্যাঁ, এখানে তাহলে উত্তরটা আছে। এখন মজার বিষয় আমাদের দেখতে হবে রাইটার এই ব্যাপারে কি ওপিনিয়ন দিয়েছেন। দেখেন, অ্যাস ডেভিস লুইস, এটা অ্যাস ডেভিস লুইসের আলোচনা, কাজে এখানে রাইটারের ওপিনিয়ন নাই। এখানেও দেখেন লুইস পয়েন্ট আউট, তার মানে এটাও হলো রাইটারের আলোচনা না, এটা হচ্ছে লুইসের আলোচনা। আমাকে রাইটারের আলোচনা দেখতে হবে কোনটা, দিস ওয়ান হচ্ছে রাইটারের আলোচনা। এবং এখানে পারসেপশন কথাটাও আছে, কাজে এই লাইনেই আমার উত্তরটা থাকবে, থাকলে আছে না থাকতে নাই। তাহলে আগেও যেভাবে পড়লাম, ইফ দিয়ে আমাদের দুটো সেন্টেন্স, হ্যাঁ, দেখেন দুটো সেন্টেন্স, এটাকে নিচে নামায় আনি। ওকে, দুটো সেন্টেন্স। তো এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ক্যান এক্সপ্লোর। ক্যান এক্সপ্লোর মানে এক্সপ্লোর করতে পারে। আচ্ছা, ইফ যারা রিডিং নিয়ে গবেষণা করতেছে তারা যদি এক্সপ্লোর করতে পারে চিলড্রেনদের পারসেপশন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ অ্যাডাল্টস, মানে অ্যাডাল্টদের পারসেপশন আর চিলড্রেনদের পারসেপশন দুটোই যদি তারা হচ্ছে হলো এক্সপ্লোর করতে পারে, হ্যাঁ, দেয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ রিডিং উইল বি এনহ্যান্স, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে বৃদ্ধি পাবে। তো ভাই, এটা একটা কথা, কিন্তু এটার সাথে এই যে আমরা তাদেরকে জন্য সুইটেবল বুক পছন্দ করতে পারবো, এই ব্যাপারে তো কোনো আলোচনা নাই। সো দিস ইজ এগেইন, দিস ওয়ান নট গিভেন। এগেইন এটা হচ্ছে নট গিভেন। এবার আমরা আসি নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান হচ্ছে দেখেন, ইফ থেকে আগে পড়বেন, বুঝছেন? ইফ, যদি দে হ্যাভ মোর ইনফরমেশন অফ হাউ চিলড্রেন রিড, তাদের কাছে আহ, যদি বেশি ইনফরমেশন থাকে যে হচ্ছে হলো তারা কিভাবে হচ্ছে পড়ে, তাহলে আমরা যারা অ্যাডাল্ট তারা অ্যাপ্রিসিয়েট করতে পারবো, অ্যাপ্রিসিয়েট মানে বুঝতে পারবো যে কোন ধরনের স্টোরিজ তাদের জন্য ভালো হয়, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটু যাই, এই দেখেন এখানে বিষয়টা আছে যে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ চিলড্রেন, দিস ওয়ান ইজ, মানে এটা একটা জায়গা, এবং এটা দেখেন এটা একটা ওপিনিয়ন। কিভাবে বুঝলাম? দেখেন, ইট ইজ ট্রু দ্যাট এ বেটার পারসেপশন, ট্রু, একদম। এটা দেখেন, এটা একটা ওপিনিয়ন দিয়ে আছে এখানে বিষয়। তাহলে আমরা এটা রেখে দিলাম। তাহলে এই জায়গাটা আমরা দেখবো এবার, হ্যাঁ, দেখবো একটা একটা করে দুটো লাইন পড়লেই যথেষ্ট। ইট ইজ ট্রু দ্যাট কেটে দিলাম, সরি, ইফ ছিল। আচ্ছা,
if a better understanding of how children read and how they learn to read, তারা আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং করি, ইজ এ প্রিরিকুইজিট মানে হচ্ছে হলো পূর্ব শর্ত, বিশেষ পূর্ব শর্ত। কোন অ্যাপ্রোচে তাদেরকে টিচিং করবেন সেটা হলো তার হচ্ছে হলো পূর্ব শর্ত। হাউএভার ইট ক্যান অলসো বি আর্গুড দ্যাট, অ্যাজ লুইস রাইটলি ডাজ, লুইসের কথা আসতেছে, চিলড্রেনদের রেসপন্স টু লিটারেচার আর অ্যাসেস and interpreted, they frequently lead to the an understanding of how picture book appeal to children। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি বুঝতে পারবো। সেটা হচ্ছে এটা এটা কিন্তু লুইসের কথা বা রাইটারের কথা। সেটা হচ্ছে কি, যে আন্ডারস্ট্যান্ডিং অফ কিভাবে পিকচার বুক দেখেন ছেলেরা খুব পছন্দ করে, কেন পছন্দ করে, এটা আমরা ঠিক মতো বুঝতে পারবো যদি আমরা আসলে ওই তারা এই বিষয়টা কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে পারি। তারা তো একই তো কথা বলতেছে, যে হচ্ছিল যদি আমরা তাদের বিষয়ে মোর ইনফরমেশন পাই কিভাবে তারা পড়ে, তাহলে কোন ধরনের স্টোরি তাদের জন্য ভালো হবে ইলাস্ট্রেট করলে সেটা আমরা বুঝতে পারবো। একই কথা, কেন পিকচার বুক তাদের জন্য ভালো সেটা আমরা বুঝতে পারবো। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান্সার, ইয়েস। এবার দেখেন 34 নম্বর, চিলড্রেন শুড বি আস্ক, চিলড্রেনদেরকে জিজ্ঞাসা করা উচিত। আচ্ছা, ডিজিটাল গেমের কোন জিনিসটা তারা চায় হচ্ছে ইনক্লুড করতে। ধরেন ডিজিটাল গেমের অনেকগুলো জিনিস আছে ফিচার, আর ডিজিটাল গেমের ফিচার হতে পারে মারামারি, ডিজিটাল গেমের ফিচার হইতেছে গুলি করা, ডিজিটাল গেমের ফিচার হচ্ছে হলো ওই কোন একটা, আমি যে দেখছি পানির মধ্যে দিয়ে সাঁতার কাটা, অনেক ধরনের ফিচার্স আছে। এখন চিলড্রেনদের আমাদের জিজ্ঞেস করা উচিত তোমরা ডিজিটাল গেমের কোন জিনিসটা ইনক্লুড করতে চাও। আমার তো মনে হয় যে আমার ভাতিজা আছে একজন, তাকে যদি বলি যে তুমি কোন জিনিসটা ইনক্লুড করতে চাও, ও ডেফিনেটলি বলবে খালি গুলি করা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এবার ডিজিটাল গেম হচ্ছে আমাদের কিওয়ার্ড। ডিজিটাল গেম নিয়ে আমরা খুঁজতে চলে যাই, তার নিচে খুব বেশি করে থাকে এই যে ডিজিটাল গেম। এইখানে ডিজিটাল গেম নিয়ে একটা ওপিনিয়ন আছে, এটা অলরেডি এখান থেকে অন্য একটা কোশ্চেনের উত্তর আসছে, তারপরে পড়ি। টু অফটেন অ্যাডাল্ট অ্যাজিউম দ্যাট রিডিং এনি বুক, এই লাইনটা পড়তে হবে। রিডিং যে কোনো ধরনের বই, এটা বেশি মূল্যবান, মানে বেশি ভালো এক্সপিরিয়েন্স দেন প্লেইং এ ডিজিটাল গেম অফ এনি কাইন্ড। কিন্তু এখানে চিলড্রেনদেরকে জিজ্ঞাসা করা উচিত এই বিষয়ে কোনো তথ্যই নাই, কাজে অ্যান্সারটা নট গিভেন। যাই হোক, এই পরিস্থিতিতে ধরেন হচ্ছে হলো আপনার এখন 27, 28, 29 আমরা সলভ করবো। লেটস গো। যদি সময় থাকে তাহলে আমরা সলভ করবো। ওকে ফাইন, তাহলে আমরা একটু পড়ি 27 নম্বরটা। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট সামারাইজ, আচ্ছা এই যে বেস্ট সামারাইজ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। কোন কথাটায় সামারাইজ করেছে, রাইট এর আর্গুমেন্ট সেকেন্ড প্যারা এটা। সামারাইজ আপনাদের বোকার মতো পুরো প্যারাটা কিন্তু পড়া যাবে না। সামারাইজ রিলেটেড ওয়ার্ড কোনটা, যে দাস, দাস মানে এটা আমি রাইটিং এ পড়াই। এই যে দাস ওয়ার্ডটা সিগন্যাল দিল যে দিস ইজ ইউর সামারাইজেশন, তাহলে এই লাইনটা শুধু করবেন। আচ্ছা, অ্যাডাল্ট রাইট ফর চিলড্রেন, অ্যাডাল্টটা চিলড্রেনদের জন্য লিখি। হ্যাঁ, thus adulted perceptions of what children are and what they could should be become even into the literature, even মানে কি দেয়া থাকে, লিটারেচারের মধ্যে দেয়া থাকে অ্যাডাল্টদের পারসেপশনটা। মানে কারণ চিলড্রেন তো নিজেদের বই নিজেরা লিখতে পারে না, এটা লিখে হইতেছে আমরা লিখি। তাহলে এখন চিলড্রেনদের মানে অ্যাডাল্টদের পারসেপশনটা চিলড্রেনদের উপর চাপাই দেওয়া হয়, এরকম কথাটা। চিলড্রেন আর পোর্ট্রেট অ্যাজ অ্যাডাল্ট চিলড্রেন লিখতে পারে, রাখলাম। চিলড্রেন আর আনএবল টু রাইট দেয়ার ওন স্টোরিজ, হ্যাঁ এটা তো উত্তর সত্য, তারা তো নিজেরা লিখতে পারে না। অ্যাডাল্ট ফেল টু স্টিমুলেট চিলড্রেন, অ্যাডাল্টরা চিলড্রেন ইমাজিনেশনটা ধরতেই পারে না, এটা তো স্যার বলে নাই, তাই না? অ্যাডাল্ট লিটারেচার
ইজ টু ডিফিকাল্ট ফর চিলড্রেন, না এটা তো বলে না। এই দুটোর মধ্যে একটা। এখন উপরেরটা কিন্তু সত্য। দেখেন, চিলড্রেন লিটারেচার ইজ নট জেনারেলি রিটেন বাই ইটস ওন রিডার, তাদের নিজেরা কিন্তু লেখে না। কিন্তু ভাই এটা সামারাইজ না, সামারাইজ হচ্ছে উপরেরটা। এই যে দা, এই লাইনে আমরা এই উত্তরটা পেয়েছি। দ্যাটস ওয়াই এই উত্তরটা হবে না, যদি উত্তরটা করি তাহলে উত্তর হচ্ছে এই। ওকে ফাইন, দেখেন ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, এবার আমাদের থার্ড প্যারাগ্রাফের আলোচনা। হোয়াট ডাজ দ্য রাইটার সে ইজ দ্য মেইন ইন্টারেস্ট? কোনটা মেইন ইন্টারেস্ট? চলেন দেখি আমরা যে সাম পিপল হু স্টাডি চিলড্রেন্স লিটারেচার মেইন ইন্টারেস্ট কোনটা। থার্ড প্যারা হচ্ছে দিয়েছিলাম, তো মেইন ইন্টারেস্ট হচ্ছে সাম অফ দোজ, এটা হলো মেইন ইন্টারেস্ট। দেখ দেখি, আচ্ছা এটা হলো, আর লেস ইন্টারেস্ট হচ্ছে ভার, হ্যাঁ। তাহলে হচ্ছিল তারা লেস ইন্টারেস্ট, কি বিষয়টা আমরা আগে পড়ছি একবার, যে লিটারেসি ভ্যালুর ব্যাপারে তাদের ইন্টারেস্টটা খুব কম। এটা এটা হইতেছে হচ্ছিল, তার মানে তাদের কোথায় ইন্টারেস্ট বেশি, ইন দ্য কাইন্ড অফ লেসন ইট ক্যান টিচ, কোন ধরনের লেসন এটা টিচ করতে পারে, সেইটা নিয়ে তাদের হচ্ছে হলো আলোচনা বেশি। কিন্তু আচ্ছা আমি একটা ভূতের গল্প দিলাম, এই ভূতের গল্পের মধ্যে তারা কিছু শিখবে, তাই এটা দিচ্ছি। কিন্তু আমার আগ্রহ নাই এই বিষয়টা কম। লিটারেসি, লিটারেসি ভ্যালু মানে ধরেন হচ্ছে একটা কোনো কিছুটা লিটারেসি ভ্যালু, সে ফর এক্সাম্পল আমি যদি বলি, রবীন্দ্রনাথ নিয়ে যদি একটা কথা বলি, যেমন ধরেন রবীন্দ্রনাথের বই, রবীন্দ্রনাথের যেমন কিছু বইয়ের আর্টিস্টিক ভ্যালু আছে, কিন্তু যে ফিলোসফি আছে, কিছু বই আবার দেখেন হচ্ছে হলো আপনার কালচারাল পার্সপেক্টিভ আছে, এই জিনিসগুলো এটাকে বলে আর্টিস্ট, আপনার লিটারেসি ভ্যালু। লিটারেসি ভ্যালুটার ব্যাপারে, চিলড্রেনদের বইয়ের ব্যাপারে যারা লেখে তাদের আসলে গুরুত্বটা কম দেয়। তারা গুরুত্ব বেশি দেয় হচ্ছে হলো যে বইটা চিলড্রেনরা খাবে, কিছুটা তাদেরকে টিচ করতে পারবে। যেমন একটা বুড়িমার গল্প দিলাম, এখান থেকে যেমন টিচার কিছু শেখে, এটা হলো মূল কথা। তাহলে আমরা আসি দ্য কোয়ালিটি অফ রাইটিং, মে আর মেবি দ্য ইমাজিনেটিভ কন্টেন্ট অফ স্টোরিজ, না এটা তো সত্যই না। এটা তো তারা বেশি ইন্টারেস্ট, এটা সত্য না। তাহলে ইনস্ট্রাকটিভ নেচার, দেখেন তবে নেচারটা ইনস্ট্রাকটিভ নেচার মানে কিভাবে তৈরি হয়েছে, মেবি দ্য ওয়ে চিলড্রেন আর রিটেন অ্যাবাউট ইন, না এটা তো ডেফিনেটলি দিস ইজ নট। হ্যাঁ, তাহলে আমাদের দুটোর মধ্যে একটা উত্তর হবে। কোয়ালিটি নিয়ে কি তারা থিঙ্ক করে? না, লিটারেসি ভ্যালু মানে হচ্ছে কোয়ালিটি, এই ব্যাপারে তাদের ইন্টারেস্টটা কম, কাজে এটা ফলস। উত্তর হবে সি। নেক্সট কোশ্চেন, ওকে, নেক্সট সি দিস ওয়ান। এখানে বলতেছে মেইন পয়েন্টটা কি, হ্যাঁ, মেইন পয়েন্টটা কি, আর জাস্ট এ মিনিট। আচ্ছা মেইন পয়েন্টটা কি ফিফথ প্যারাগ্রাফে, দেখেন এখানে কিন্তু বিষয় আছে আর্গুমেন্ট, সেন্টেন্স ফাংশন। তো আপনি কিন্তু পুরো প্যারাগ্রাফটা পড়বেন না, পড়বেন কোথায় রাইটার আর্গুমেন্ট করছে, 5 নম্বর প্যারা হলো এটা। দিস ওয়ান ইজ ইয়ার ফিফথ প্যারাগ্রাফ। ফাইন, এখানে আর্গুমেন্টটা কোথায়? এই যে আর্গুমেন্ট হলো এটা। ইফ নট হোয়াটস দ্য লিমিট, এটা না হয় কোথায় লিমিট, এই যে একটা প্রশ্ন, এটা হচ্ছে হলো আর্গুমেন্ট। এটাই আপনাকে বুঝতে হবে। আপনি কি করতেন জানেন, 5 নম্বর প্যারাগ্রাফ পুরোটাই পড়তেন, এটা একটা বোকামি। আগে আপনাকে আর্গুমেন্ট বুঝতে হবে। ইফ নট ওয়ার আর দ্য লিমিট, লিমিটটা কোথায়? কুড এ লিটারেসি কম্পিউটার গেম, এটা কি একজন লিটারেচার হিসেবে কনসিডার আমরা করব? না এটা ওই যে ফায়ার ফায়ার ফাইটার না কি সব গেম আছে, ওই সমস্ত গেমকে কি আমরা লিটারেচার বলবো? যদি নাই বলি, তাহলে কোন ধরনের অ্যাটেনশন আমাদেরকে ওখানে দেওয়া উচিত? আমাকে অ্যাটেনশন বেশি দিব নাকি কম দিব? Just কারণ চিলড্রেন দেমসেলফ আনডাউটলি পারসিভ দেয়ার প্রি লিটারেচার এজ এ পার্ট অফ দ্য, আচ্ছা কারণ বর্ডার কারিকুলামের কথা আসে তখন কিন্তু চিলড্রেনরা নিজেরাই তাদের কম্পিউটার গেমকে কিন্তু গুরুত্ব দেয় না। তারা কিন্তু বর্ডার পার্সপেক্টিভে প্রি লিটারেচার মানে বইকেই কিন্তু তারা গুরুত্ব দেয়। দেখেন, গেম তো আর ইয়েতে খেলায় না, স্কুলে খেলায় না,
তো এখানে একটা রাইটার এই বিষয়ে আর্গুমেন্ট করতেছে, কি বিষয়ে কার আর্গুমেন্ট? কম্পিউটার গেম কি আসলে লিটারেচার হইতে পারে? চিলড্রেন তো নিজেরাই দাম দেয় না এটা। চলেন দেখি। প্রুভ দ্যাট চিলড্রেন আর ইউজিং কম্পিউটার মোর দ্যান দ্য রিডিং লিটারেচার। নো, লিটারেচার এবং কম্পিউটার গেম তাদের ডিফারেন্ট অরিজিন আছে, কিছুই বলেন এই বিষয়ে। আচ্ছা, একাডেমিক কনসিডার কম্পিউটার গেম টু বি লজিক্যাল এক্সটেনশন অফ চিলড্রেন লিটারেচার। মানে যারা রিসার্চার তারা বলতেছে কম্পিউটার গেমটা একটা লজিক্যাল এক্সটেনশন হবে না। রাইটার বরং এর উপরে আর্গুমেন্ট করছে। তিনি কি এক্সপ্লোর করছেন? দ্য ইম্প্যাক্ট অফ কম্পিউটার অন দ্য বাউন্ডারিজ অফ চিলড্রেন, এইটা রাইটার আলোচনা করছে। তাহলে আমাদের উত্তরটা হবে এখানে B। ওকে, তাহলে এটা হলো আমাদের 27, 28, 29 নিয়ে আলোচনা। এতক্ষণ যা নিয়ে আলোচনা হলো তার উপর বেস করে একটা গ্লোবাল এমসিকিউ। এটা গ্লোবাল এমসিকিউ সম্পর্কে জানেন না, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিবেন হোয়াট ইজ গ্লোবাল এমসিকিউ। আচ্ছা, এতক্ষণ আমাদের যে আলোচনা হলো সেখান থেকে আসলে উত্তরটা করে ফেলা যায়। তো এখানে যেমন ডি নম্বর কিন্তু বাদ দিই আর কি। রাইটার একটা আর্গুমেন্ট করেছে কার পক্ষে? কম্পিউটারাইজ ফর্মের পক্ষে না, রাইটার বরং এটার বিষয়ে রাইটার আর্গুমেন্ট করেন রাইটারের বিপক্ষে নাই। আচ্ছা, দ্য প্রসেস অফ রিডিং, আচ্ছা এটা যদি দেখি যে দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনক্রিজিং কমার্শিয়াল ইনফ্লুয়েন্স, কমার্শিয়াল ইনফ্লুয়েন্সটা রাইটার আলোচনা করে নাই। এটা প্রিন্ট মিডিয়া আর কম্পিউটার মিডিয়া নিয়ে আলোচনা করছেন, তাহলে বি বাদ। উত্তর এ এবং সির মধ্যে আছে। এখন এটা বের করার জন্য আপনার যেটা করতে হবে, ওই প্যারার ফার্স্ট লাইন আর একদম লাস্ট দুটো লাইন করা লাগবে, রাইটারের আসলে বিষয়টা কি। হ্যাঁ, তো এইখানে এই দুটো লাইন পড়লে আপনার কাছে ক্লিয়ার হবে। আমি সময় নাই, আমি উত্তরটা করে দিই। উত্তরটা হচ্ছে দিস ওয়ান: দ্য চ্যালেঞ্জ ইন দ্য ফিল্ড অফ চিলড্রেন লিটারেচার স্টাডিজ রিসার্চ এবং সাজেস্ট হাউ টু প্রসেস ইট। এই ব্যাপারে রাইটার কথা বলছে যে চিলড্রেনদের লিটারেচার স্টাডিটা নিয়ে রাইটার আলো চ্যালেঞ্জ করছে, যে লিটারেচার যে গবেষণাগুলো সেগুলো নিয়ে আলোচনা চ্যালেঞ্জ করছে। আর এটা নিয়ে সাজেস্ট করছে কিভাবে আমরা এটা প্রসিডিউর করতে পারি, অনেক সাজেশন আছে এখানে আর কি। ওকে, তাহলে আমাদের উত্তরটা হবে হলো সি। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাসটা। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখে আজকের ক্লাসটা। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু রিসেন্টলি আসছে। থ্যাংক ইউ।